জিএনএম এনএম নার্সিং পড়ে কী হবে? সবাই তো এখন জিএনএম করতে চলে যাচ্ছে, পড়ে কী হবে? আরে নার্সিং ও তো অনেক কম্পিটিশান, অনেক খরচও হয়ে যাবে ফালতু, কী হবে, মেয়েকে বিয়ে দিয়ে দাও, আরে সংসারে লাগিয়ে দাও, ও মেয়ে কিছু পারবে না, নার্সিং পার্সিং করে কী হবে? আরে নার্সিং করে আদৌ কি চাকরি পাবে? আরে দত্তমশাই আপনার মেয়েকে বোঝান, এই বয়সে নার্সিং পার্সিং করে কী করবে, ও বিয়ে দিয়ে দিন। বন্ধুরা, আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং কতটা রিলেটেবল, কতটা বাস্তবতার সাথে তোমরা যুক্ত আছো, কতটা কিছু তিক্ত অভিজ্ঞতা সেটা তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। নমস্কার বন্ধুরা, সাফল্য বাংলার নতুন একটা সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জিএনএম এএনএম নার্সিং পরীক্ষা, জেনপা ইউজি নার্সিং পরীক্ষা রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন আছে। তোমরা জানো, ইতিমধ্যেই তোমরা জানো যে জিএনএম এএনএম নার্সিং পরীক্ষার জন্য এবং জেনপা নার্সিংয়ের জন্য কিন্তু যে এক্সাম ক্যালেন্ডার বা বলতে পারো যে ইনফরমেশান বুলেটিন এখনও প্রকাশিত হয়নি। এক্সাম ডেট কবে হতে পারে, ফর্ম ফিল আপ ডেট বলে দিয়েছে। এবার তোমাদের একটা প্রশ্ন আসছে, যেটা প্রচুর প্রশ্ন আসছে, যে আগের বছরে কত কী কাট অফ গিয়েছিল, নার্সিং পড়বো কিন্তু নার্সিং পড়ে আদৌ চাকরি পাবো, কোনো গভর্নমেন্ট জবের আশা কি আছে, নার্সিংয়ের ভবিষ্যৎটা কী? আর একটা কোশ্চেন যে এই বছর সিট সংখ্যা কত কী হতে পারে। আরও একটা কোশ্চেন যে এই বছর বয়সে কি কোনো লিমিটেশন থাকবে? অর্থাৎ তোমরা জানো যে আইএনসি থেকে একটা নোটিফিকেশান দিয়েছিল, যেখানে বলেছিল যে এবার কিন্তু আর নার্সিং পড়তে গেলে কোনো বাধা ধরার নিয়ম নেই যে এত বছর থেকে এত বছরের মধ্যে বয়স হতে হবে, তার বয়স হলে পারবে না। এই বছর কি সেই নিয়মটা থাকছে? ডাব্লিউবিজেপি কি সেই নিয়ম মানবে? এই নিয়ে কথা বলবো এবং লাস্ট তোমাদের বলবো যেটা, সেটা হচ্ছে নার্সিংয়ের ভবিষ্যৎ। অর্থাৎ নার্সিং তো পড়ছি, সে তুমি বিএসসি নার্সিং করো, জিএনএম নার্সিং করো, এএনএম নার্সিং করো, ভবিষ্যতে কি আদৌ চাকরি পাবে? এটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। এবং কিছু তিক্ত অভিজ্ঞতা, কিছু স্টুডেন্ট যারা নার্সিং পড়ছে, ঠিক আছে, আমি বলছি না পাস আউট বলছি না, নার্সিং পড়াকালীন কিছু অভিজ্ঞতা তো আছে। দেখো, ভালো দিক খারাপ দিক থাকে, তো আজকে তোমাদেরকে দুদিকে আমি আলোচনা করব। প্রত্যেকটা দিক জানো, জেনে শুনে তারপর ভর্তি হও, ঠিক আছে? তো ফার্স্টে তোমাদেরকে বলি, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেকে যারা যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা জানো অলরেডি যে আমাদের মহত্বটা কোথায়। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে, ইচ অ্যান্ড এভরিওয়ানকে, প্রত্যেকে কিন্তু তাদের কনফিউশন দূর করার জন্য কমেন্ট করতে বলা এবং প্রত্যেকে কমেন্ট কিন্তু রিপ্লাই দিই, ঠিক আছে? তো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট করবে, বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে, ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ফার্স্টে তোমাদেরকে হোয়াইট স্ক্রিনে নিয়ে যাই। দেখো, জিএনএম এএনএম নার্সিং পরীক্ষার ক্ষেত্রে বলছি বা জেন পাসের ক্ষেত্রে বলছি, জিএনএম এএনএম পরীক্ষার ক্ষেত্রে তোমাকে মিনিমাম, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, এটা কিন্তু মিনিমাম, ঠিক আছে? এবং জিএনএম এবং এএনএমের ক্ষেত্রে এইচএস পাস, তার সাথে 40% নাম্বার। এটা আগের বছর নিয়ম অনুযায়ী বলছি, এই বছর কী নিয়ম আছে আমি জানি না। এই বছর এখনও ফোন করেছিলাম ডাব্লিউজেবিতে, ওখান থেকে বলেছে যে না, কোনো নিয়ম চেঞ্জ হবে না সেই অর্থে, ঠিক আছে? বিরাট কোনো পরিবর্তন হবে না। ইনফরমেশন বুলেটিনে ছোটোখাটো কিছু পরিবর্তন প্রতি বছরই হয়, ছোটোখাটো পরিবর্তন হবে, কিন্তু বিরাট কোনো পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই থাকবে। তো এইচএসে 40%, একজন জিজ্ঞাসা করছিল স্যার ইংলিশে কি 40% লাগবে? দেখো, বলে রাখি, আগে বছরগুলোতে অর্থাৎ 21, 22, ঠিক আছে, 23-এ বাদ দিয়ে 21, 22 বছর যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ইংলিশে 40% চেয়েছিল ফর জিএনএম। ভালোভাবে শুনে নাও, জিএনএমের ক্ষেত্রে 40% চেয়েছিল, কিন্তু এএনএমের ক্ষেত্রে 40% চাইনি। তারপরে বছর অর্থাৎ 2023, মানে আগের বছরে, জাস্ট এই 24-এর আগের বছর, যে আগের বছর পরীক্ষাটা হয়ে গেল, সেখানে কিন্তু এই 40% ইংলিশে চাইনি আর, ঠিক আছে? তো এই নিয়মটা যদি চলে আসে তাহলে এই হিসাব মতো শুধুমাত্র 40% ওভারঅল থাকলে তুমি এখানে পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষায় বসার অর্থ এটা নয় যে তুমি এখানে গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে বা গভর্নমেন্ট এন্ট্রিস পেয়ে গেলে, নার্সিং ট্রেনিং স্কুলে তুমি সুযোগ পেয়ে গেলে, এটা কিন্তু নয়। প্রচুর স্টুডেন্টরা ভুল করে যে স্যার আমি পরীক্ষায় বসে গেলাম, র্যাঙ্ক করলাম মানে ব্যাস আমি চাকরি পেয়ে গেলাম। এটা নয়। যারা নতুন তারা তো বিশেষ করে খুব ভুল করে জায়গাটায় গিয়ে। র্যাঙ্ক করার অর্থ তুমি সেখানে একটা নাম্বারে এসেছো, একটা তোমার নাম্বার হয়েছে, তুমি এরপর গভর্নমেন্ট এন্ট্রিস পাওয়ার জন্য বা গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য তুমি কতটা এলিজিবল সেটা তুমি নিজে পরে বুঝতে পারবে, ঠিক আছে? অতটা সহজ কিন্তু নয়। যতটা সহজ আমরা ভাবি যে এই ফর্ম ফিল আপ বেরিয়ে গেল, লাফালাফি শুরু হয়ে গেল, এতটাও কিন্তু সহজ নয়। যতটা কঠিন বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরবো, ওই জন্য আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ অনেক কিছু আছে বলার, সেটা তো আমি ওপেন ডোমেনে সবসময় বলা যায় না, কিন্তু তোমাদের কিছুটা হিন্ট দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের এলিজিবিলিটি, ঠিক আছে? এবার একটা প্রশ্ন আসে যে স্যার এবার কি আমাদের যে বয়সের কোনো ছাড় থাকছে, অর্থাৎ কোনো লিমিটেশন বা কোনো ছাড় কি থাকবে? এই বিষয়ে আমি ফোন করেছিলাম, তো ইনারা কিন্তু সঠিকভাবে বলতে পারলেন না। আইএনসি থেকে বলে দিয়েছে যে এই মানে নেক্সট ইয়ার থেকে বা পরবর্তী বছর থেকে
ঊর্ধ্বসীমা থাকবে না, মানে এই এত থেকে এত বছরের মধ্যে বয়স হতে হবে তবেই পারবে, এটা কিন্তু থাকবে না, উঠিয়ে দিতে বলেছে। এবার WBJB মানছে কি মানছে না সেটা পরবর্তীকালে বলা যাবে, এখনই বলা সম্ভব নয়। আমি ফোন করেছিলাম বিষয়টা নিয়ে কথা বলার জন্য, বাট ওনারা কেউ জানেন না বিষয়টা। ওনারা বললেন ইনফরমেশন বুলেটিনে দেখে নেবেন, ঠিক আছে, মানে এখনও পর্যন্ত আপডেট নেই ওনাদের কাছে। আচ্ছা, তৃতীয় যে প্রশ্নটা, আগের বছর কাট অফ কত গিয়েছিল তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে জিএনএম 2023-এর কাট অফ, ঠিক আছে। তার আগের বছরও কাট অফ আছে, তার আগের বছরও কাট অফ আছে, 21, 22, 23 তিনটে বছরে কাট অফ আমার কাছে আছে। বাট আপাতত তোমাদের বেশি সময় যেন নষ্ট না হয় সেই জন্য তোমাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আগের বছরের কাট অফ। এখানে তুমি বুঝতে পারবে না হয়তো, এখানে লেখা আছে দেখো রাউন্ড 3। এই রাউন্ড 3 এর অর্থ কী? বিভিন্ন রকম রাউন্ড হয়, কাউন্সিলিং মানে বিভিন্ন রকম রাউন্ড হবে। ফার্স্ট কাউন্সিলিং হলো, সেকেন্ড কাউন্সিলিং হলো, ঠিক আছে, থার্ড রাউন্ড কাউন্সিলিং হলো, এভাবে কিন্তু বিভিন্ন রকম কাউন্সিলিং হয়। তো এটা হচ্ছে শেষ কাউন্সিলিংয়ে বলতে পারো অফিসিয়ালভাবে, এবং তারপর যেটা হয় সেটা স্পট রাউন্ড কাউন্সিলিং। সেই স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে কোনো আপডেট এখন পর্যন্ত নেই, ওখানে স্পট রাউন্ডে কত কী গিয়েছিল সেটার আপডেট অফিসিয়ালিভাবে কিন্তু প্রকাশিত হয়নি। যেটা অফিসিয়ালি আছে, ঠিক আছে, ওয়েবসাইটে এখন পাবে না, এটা আগে ছিল, এখন নতুন ওয়েবসাইট চলে এসেছে তার জন্য কিন্তু এখন পাবে না, বর্তমানে এটা পাবে না, আগে ছিল, ঠিক আছে, 2-1 মাস আগেও কিন্তু এটা পেতে। তো যাই হোক, এটা তোমাদের দেখিয়ে দিলাম। জিএনএমের ক্ষেত্রে গভর্নমেন্ট এনটিএস, এটা দেখতে পাচ্ছ একটা গভর্নমেন্ট এনটিএস, গভর্নমেন্ট সরকারি নার্সিং ইনস্টিটিউট, সেখানে দেখতে পাচ্ছ ওবিসিদের ক্ষেত্রে এরকম একটা ওপেন ক্যাটাগরি, হ্যাঁ ওপেন র্যাঙ্ক, এবং দেখতে পাচ্ছ ওবিসি র্যাঙ্ক। এবার দেখাচ্ছে র্যাঙ্কের মানে কি, র্যাঙ্ক এখন জেনে লাভ নেই, র্যাঙ্ক হচ্ছে তোমাদের একটা সংখ্যা, ঠিক আছে, যে তুমি 1 থেকে যতজন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তোমার র্যাঙ্ক মানে কত হয়েছে। মানে তুমি দেখা গেলো 115-র মধ্যে 115 পেলে, তাহলে তোমার র্যাঙ্ক হলো 1। দেখা গেলো কেউ 115-র মধ্যে 114 পেলো, তার একটু কম, তার জন্য ওই র্যাঙ্ক হয়ে গেলো 2। এইভাবে কিন্তু র্যাঙ্কগুলো হয়, বোঝা গেছে? একটু সংক্ষেপে বললাম। এবার তোমাদেরকে মূল মুদ্রায় নিয়ে যায়। এটা গেলো আগের বছর কাট অফ বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে সিট সংখ্যা। সিট সংখ্যা নিয়ে তোমাদের প্রচুর কনফিউশন আছে, আমি বলে রাখি। দেখো, প্রতি বছর সিট সংখ্যা বাড়ছে এবং এই বছর আরও বাড়বে, ঠিক আছে। গভর্নমেন্ট এনটিএসের কথা বলো, প্রাইভেট ইনস্টিটিউটের কথা বলো, এর আগের বছরের কথাটা বলি, টোটালে কিন্তু সিট সংখ্যা বেড়েছিল, কিন্তু গভর্নমেন্ট এনটিএস যা ছিল সেটাই ছিল, হয়তো 2-1টা কমেও গেছিলো, ঠিক আছে। কয়েকটা এনটিএসের এরকম পাওয়া যায়নি, ঠিক আছে, মানে প্রতি বছর একই থাকে না, কখনো কমে কখনো বাড়ে। তো আগের বছর গভর্নমেন্ট এনটিএসের একটু সংখ্যাটা কমেছিল, আর প্রাইভেট ইনস্টিটিউটের সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছিলো, যার জন্য 10,000 প্লাস কিন্তু মানে শূন্য সংখ্যা ছিল, মানে সিট সংখ্যা, ঠিক আছে, শূন্য পদ। এই বছর তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। তার প্রধান কয়েকটা কারণ বলি। কারণ হচ্ছে পিপিপি মডেল কলেজ শুরু হচ্ছে, পিপিপি মডেল। আমি তোমাদেরকে এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, প্রচুর লাইক এসেছিলো, ভিডিওতে প্রচুর ভিউজ এসেছিলো। তোমরা যদি দেখে না থাকো দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে। পিপিপি মডেল কী, কীভাবে কেন শুরু হবে, সেটার ফায়দা কী রয়েছে, লোকসান কী হতে পারে, সেটা নিয়ে আমি ভিডিওতে বলেছি, আমি এই ভিডিওতে আর বলছি না। ওকে, তাহলে সেটা যদি শুরু হয় তাহলে আরও বেশি এনটিএস চালু হবে। গভর্নমেন্ট আছে, প্রাইভেট আছে, পিভি মডেল আছে। যদি এইটা সবগুলো মিলে চালু হয় তাহলে একটা বড় অ্যামাউন্ট কিন্তু একটা শূন্যপদ দেখা যেতে পারে। তাহলে এই বিষয়টা আমি আর কিছু বললাম না। এখানে শূন্যপদ ধরে রাখতে পারো 7,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকবে, ঠিক আছে। প্লাস মানে কি 10,000-এর বেশি হবে, ঠিক আছে। 7,000 অনেক কম বলে দেওয়া হলো। প্রতি বছর দেখা যায় গভর্নমেন্ট এনটিএস কিন্তু মোটামুটি ওই তোমার 6,000, 7,000 এরকম মোটামুটি থাকে, 6,400 এরকম কিছু থাকে, ঠিক আছে। আর প্রাইভেট মিলে ধরলে সেটা কিন্তু ওই 10,000 প্লাস হয়ে যায়, 12,000, 11,000 এরকম কিন্তু প্লাস কিন্তু সিট সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। সেটা নিয়ে আর আপাতত বললাম না। এবার আশা করো তার থেকে বেশি হতে পারে, প্রতি বছরই বাড়ছে, এই বছরও বাড়তে পারে এবং বাড়বে, এটুকু আমার মনে হয়। প্রাইভেট ইনস্টিটিউট গভর্নমেন্ট ইনস্টিটিউট মেনে নিলে আর এবং পিপি মডেল যদি শুরু হয় এর থেকে অনেক বেশি হয়ে যাবে। তাহলে সিট সংখ্যার ব্যাপারটা বোঝা গেছে। দেখো, এগুলো কিন্তু দ্বিতীয়বার আমি মানে রিপিট করবো না যে আবার বলুন স্যার এটা বুঝতে পারলাম না। যদি বুঝতে না পারে একবার ভিডিওটা পজ করে একবার আগে থেকে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে সিট সংখ্যা বলে দিলাম, আগের বছর কাট অফ কত গিয়েছিল একটা তোমাদের ভিডিওতে বলে দিলাম। এবার তোমাদেরকে বলি কিছু তিক্ত অভিজ্ঞতা যেগুলো স্টুডেন্টরা ভর্তি হওয়ার পর তারা ফেস করে, এবং সর্বশেষে বলবো জিএনএম নার্সিং করার পর তুমি বা জেনপা ইউজি যে বিএসসি নার্সিং সেটা করার পর তুমি কি আদৌ কোনো গভর্নমেন্ট এনটিএস কোনো গভর্নমেন্ট জব পাবে কিনা। অর্থাৎ অনেকের একটা ধারণা আছে যে আমি যদি সরকারি থেকে নার্সিং ট্রেনিং করি তাহলে আমি সরকারিতেই পেয়ে যাব, আর যারা প্রাইভেট থেকে করছে তখন তো পাবে না। এই বিষয়টা কি আদৌ সত্যি? আর যদি সত্যি হয়েও থাকে সেই ক্ষেত্রে যারা পাস করেছে তারা কি সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায়? আসলে প্রসেসটা কী সেটা তোমাদের বলবো, তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারপর আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। বন্ধুরা, তোমরা সংকল্প ব্যাচ নামটা তো শুনেইছো আশা করছি। যাই হোক, জোকস এপার্ট, আমাদের জিএনএম নার্সিং পরীক্ষার জন্য একটা সংকল্প ব্যাচ স্টার্ট করা হচ্ছে, যেটার নাম হচ্ছে সংকল্প ব্যাচ, ঠিক আছে। এটা একটা পেইড ব্যাচ, এটা কোনো ফ্রি ক্লাস নয়, পেইড ব্যাচ রাখা হচ্ছে। যেটা কোর্স ফি, প্রথমে বলি কোর্স ফিটা, সেটা হচ্ছে 700 টাকা। যেটা কনফিউশনে পড়ে যায়, স্যার 700 টাকা কি প্রতি মাসে মাসে লাগছে? আমাকে মানে নাই করে হলে প্রতিদিন 2বার থেকে 3বার ফোন করে অনেকেই যে স্যার 700 টাকা প্রতি মাসে নয়, এটা হচ্ছে 700 টাকা
একবারই লাগে, ঠিক আছে? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, ফ্রি ক্লাস পাচ্ছ। এখানে কী কী পাচ্ছ দেখো বলে রাখি, ফ্রি ক্লাস তো ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ, এর জন্য আর আলাদা করে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? ফ্রি ক্লাস ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। পেড ক্লাসের জন্য তুমি যেগুলো ফিচার্সগুলো পাচ্ছ সেটা হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, এবং তার সাথে বলে রাখি যেদিন যা ক্লাস হয় তারপরের দিন সেই টপিকের উপর মক টেস্ট নেওয়া হয়, যাতে তোমার কতটা কী পড়াশোনা হয়েছে, তুমি কোথায় কী খামতি রয়েছে সেটা তুমি জানতে পারবে। এবং উইকলি একটা করে তোমায় কিন্তু লাইভ কুইজ বা লাইভ মক টেস্ট পাচ্ছ, সেখানে তোমার জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্টই থাকবে। এবার সেটা 115 নম্বরে নয়, সেটা হতে পারে 200 নম্বর, সেটা হতে পারে 80 নম্বর, সেটা হতে পারে 50 নম্বর। প্রতিটা সপ্তাহে আমাদের কিন্তু এরকমভাবে একটা কুইজ নেওয়া হয়, ঠিক আছে? একটা করে হয়। এটা গেল, এটা লাইভ কুইজ। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি ক্লাসে পিডিএফ পাচ্ছ, তার সাথে বলে রাখি ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের একটা গ্রুপ খুলে দেওয়া থাকবে, সেটা সব সময়ের জন্য ওপেন থাকবে। যখন ইচ্ছা তুমি তোমার ডাউট জিজ্ঞাসা করতে পারো, অথবা ক্লাসের তুমি যে স্যার থাকবে সেই স্যারকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, কজন টিচার আছে এই ব্যাচের জন্য? তো বলে রাখি টোটাল 3 জন আছে আমাকে নিয়ে, ঠিক আছে? ইনক্লুড মি। আমি বলে রাখি টোটাল তোমাদের 3 জন আছে। প্রথম জিএনএম নার্সিংয়ের জন্য বলছি, বিএসসি নার্সিংয়ের জন্য আমাদের ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে 1 মার্চ থেকে, ঠিক আছে? আর এই ব্যাচটা শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি। তা হাতে কিন্তু 3 থেকে 4 দিন সময় আছে। প্রত্যেকেই বলছি যারা যারা ভর্তি হতে চাও ইমিডিয়েট কিন্তু এই নাম্বারে ফোন করবে, কারণ ইতিমধ্যে দেখো আমাদের কিন্তু বলে রাখি স্টুডেন্ট সংখ্যা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু বাড়ছে। কখন বন্ধ হয়ে যাবে কিন্তু বলতে পারছি না। লাস্ট দিনে অপেক্ষা করো না, ঠিক আছে? হতে পারে এমন যে হয়তো লাস্ট দিনের জন্য তুমি অপেক্ষা করছো, তার আগে হয়তো ব্যাচ ফুল হয়ে গেল। আমি ব্যাচ ফুল হয়ে গেলে ক্লাসটা স্টার্ট করে দেবো, ঠিক আছে? আপাতত কিছুটা সিট ফাঁকা আছে, যাদের দরকার আছে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। পরবর্তীকালে হাজার কাঁদো হাজার রাধো, আর কিন্তু ব্যাচ চলবে না, ঠিক আছে? আপাতত আমাদের মনে হয় যে এটাই হয়তো আমাদের লাস্ট ব্যাচ 2024-এর জন্য, এরপর আর ব্যাচ হবে না। তোমরা যারা অপেক্ষা করেছিলে স্যার আগে নোটিশটা বেরোক, নোটিশটা বেরিয়ে গেছে, এবার তো ভর্তি হও স্যার, আর একটা পরীক্ষা আছে ওটা হয়ে যাক, তারপরে লাস্টে দেখবে জিএনএম নার্সিং পরীক্ষাটাও হয়ে গেছে, দিয়ে লাস্টে কি লাস্টে বসে আছো। তো যদি কিছু করার থাকে, সংকল্প মানে কি আগে মনে মনে কিছু একটা ভাবা যে আমি এটা শুরু করছি, আমি মনে মনে একটা ভাবনা করছি, আমি প্ল্যানিং করছি। তো যদি মনে হয় তাহলে সংকল্প নাও, সংকল্প ব্যাচে ভর্তি হও, এটা আমার মনে হয় পার্সোনালি, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ওকে, তো কোনো জোর জবরদস্তি নয়, যদি মনে হয় ভর্তি হবে। কন্টেন্ট যদি দেখা হয়, ফ্রি ক্লাস দেখো, তুমি ফ্রি ক্লাসগুলো দেখে নাও ইউটিউব চ্যানেল, যদি ভালো লাগে তবে ভর্তি হও, ঠিক আছে? ওগুলো ডেমো ক্লাস, ওই রকমভাবে আমাদের কিন্তু ক্লাস হয়, কোনো রকম কোনো আলাদাভাবে নয় যে আলাদাভাবে কিছু পড়ালাম বিশাল কিছু না। যেরকম দেখছো ফ্রি ক্লাস, বরং ওর থেকে চেষ্টা করবো আরও কিছু ভালোভাবে দেওয়ার, ঠিক আছে? একদম মানে খারাপ লাগবে না, আর যদি খারাপ লাগে বলবে, আমি টাকা রিটার্ন করে দেবো, একদম ওপেনলি বলছি। তোমার টাকা তুমি রিটার্ন পেয়ে যাবে উইদিন 2 দিনের মধ্যে বলতে হবে, এমন না যে তুমি 2 মাস 3 মাস পর বলছো যে স্যার আমার টাকাটা ফেরত দিন, এটা নয়। আমাদের এটাই পলিসি যে তুমি আমাকে বলবে যে স্যার আমার ক্লাস ভালো লাগছে না আপনার ক্লাস, আপনি আমার টাকাটা ফেরত দিন, আমি যদি 2 দিনের মধ্যে হয় অবশ্যই তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। এটা আমাদের টার্মস কন্ডিশনে লেখা আছে। তো যাই হোক, যদি তোমার ভর্তি হওয়ার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, সমস্ত রকমভাবে হেল্প করা হচ্ছে, ঠিক আছে? যত রকমভাবে সম্ভব আমরা বেস্টটা দিয়ে তোমাদের পড়াচ্ছি। এবং যদি বলো সাকসেস রেট, আগের বছর আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু এখান থেকে সাকসেস পেয়েছে, তার ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ওকে, এবার আমি তোমাদেরকে ক্লাসে ফিরে যাই, যে মেন জায়গাগুলো ছিল। দেখো, ফার্স্টে তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা বলে রাখি, যে নার্সিং পড়ে আদৌ কি কোনো চাকরি হবে, এইটা কথাটা বলি। দেখো, প্রথমে বলে রাখি এই নার্সিংটা হচ্ছে একটা নোবেল প্রফেশন। এটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য দেখাতে হবে, ধৈর্য দিতে হবে। যে আমি আজকে ভর্তি হলাম, কালকে আমি চিন্তা ভাবনা করছি যে আমি চাকরি পেয়ে যাব, এটা কিন্তু নয়। প্রচুর ধৈর্য ধরতে হয়, প্রচুর ডিসিপ্লিনের সাথে তোমাকে ক্লাসগুলো করতে হবে। মানে ইন ফিউচার দেখা করো তুমি ভালো র্যাঙ্ক করে তুমি একটা কলেজ পেলে, ঠিক আছে, ভালো কোনো এন্ট্রেন্স পেলে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট জব পাবে না। বলে রাখি, একটা মিথ প্রচলিত আছে যে স্যার আমি যদি গভর্নমেন্ট থেকেই সরকারি কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করলাম, সেক্ষেত্রে আমি কি সেই কলেজে সুযোগ পাবো, বা সেখানেই কি আমি কোনো জব পাবো? আমি একদম সরাসরি বলি না, এরকম কিন্তু আগে ছিল, এখন কিন্তু এই জিনিসটা নেই, একেবারে উঠে গেছে, ঠিক আছে? কিন্তু জব কি পাবো না? তাহলে নিশ্চয়ই পাবে, তারও একটা প্রসেস আছে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের দেখো, ফার্স্টেই বলে রাখি, একটা রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে? যারা এই যে নার্স আছে বা ডক্টর আছে, প্রত্যেকে দেখবে একটা লাইসেন্স আছে বা তাদের একটা রেজিস্ট্রেশন থাকে, ঠিক আছে? যেটা না থাকলে তারা কিন্তু এই চিকিৎসার সাথে যুক্ত হতে পারে না, ঠিক আছে? একটা গভর্নমেন্ট নার্স হতে গেলে তোমাকে সেই, যেমন দেখো আমরা যখন গাড়ি চালাই, তো দেখবে গাড়ি যারা চালায় তাদের কিন্তু একটা লাইসেন্স হয়, তাই না? ড্রাইভিং লাইসেন্স। ঠিক তেমনই যারা নার্সিং করতে চাইছে বা নার্স হতে চাইছে, ঠিক আছে, নার্সিং পড়ার জন্য কোনো লাইসেন্স লাগে না, ঠিক আছে? সেক্ষেত্রেও একটা রেজিস্ট্রেশন হয়। বাট নার্স যখন তুমি হতে চাইবে, ঠিক আছে, নার্সিং পড়া নার্স হওয়ার মধ্যে একটু জায়গাটাই ডিফারেন্স রয়েছে, যে আমি কাজের যখন যাচ্ছি, ঠিক আছে, আমি তো এখন শিখছি, শেখার জন্য আমার কোনো অসুবিধা নেই। যখন আমি নিজে নার্স হবে, একটা লোকের মানে এত এত মানুষের যখন আমি সেবার দায়িত্ব নিচ্ছি, তখন কিন্তু আমার উপর কিছু একটা দায়িত্ব থাকে। সেই ক্ষেত্রে তোমাদের বলে রাখলাম
তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হয় 1 থেকে 1.5 বছরের মধ্যে বা তার আগেও কিন্তু তোমরা একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে বা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেলে ইন ফিউচার তখনই তোমার যেখানেই তোমার নোটিফিকেশন বেরোবে তুমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। গভর্নমেন্টের জায়গায় কথা বলছি, প্রাইভেটে তুমি যে কোনো নার্সিং হোম বলো বা বিভিন্ন জায়গাতে বলো, তুমি কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করলে ইমিডিয়েট তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। নার্সিংয়ের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, জিএনএম এবং বিএসসি নার্সিং। এএনএমের ক্ষেত্রে এটা একটু আলাদা। এএনএমের ক্ষেত্রে বলে রাখি, হ্যাঁ, এবার তুমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলার আছে, সেটা বলছি একটু পরে। এএনএমের ক্ষেত্রে কী হয়, আগে এএনএমটা বলে দিই। তোমার যখন 2 বছর ট্রেনিং হবে এএনএম নার্সিংটা, আমি লিখে দিই, এএনএমটা হচ্ছে 2 বছরের ট্রেনিং, ঠিক আছে, আর জিএনএমটা হচ্ছে 3 বছরের ট্রেনিং। আর বিএসসি হচ্ছে বিএসসি নার্সিং, যেটা তুমি হয়তো শুনে থাকবে, বিএসসি নার্সিং যেটা জেনপা ইউজি দিয়ে দিতে হয়, সেটা হচ্ছে তোমাদের 4 বছরের ট্রেনিং, ঠিক আছে, তাই তো। এবার তোমাদের মেন যে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে, চলো, তোমাদের মেন যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে এই যে 2 বছরের নার্সিং ট্রেনিংটা করলাম, তারপরে কি আমি সঙ্গে সঙ্গে জব পেয়ে যাব? বিষয়টা বলে রাখি। বা 3 বছর নার্সিং ট্রেনিং করলাম, তারপর কি আমি জবটা কি পেয়ে যাব, গভর্নমেন্ট জব? তো 2 বছর নার্সিং ট্রেনিং করার পর তোমাদের কিন্তু এই কিছুদিন ওয়েট করতে হয়, তারপর তোমাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাও। তারপরে কিন্তু এএনএমের ক্ষেত্রে জব যদি পাও তাহলে গভর্নমেন্টেই পাবে, আর যদি না পাও তাহলে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউটগুলো বা প্রাইভেট যে নার্সিং হোমগুলো আছে সেখানে কিন্তু তুমি পাবে না। যদি পাও তো গভর্নমেন্টেই পাবে, আর না হলে কিছুই পাবে না। আর যদি জিএনএমের কথা বলো তাহলে তুমি গভর্নমেন্টে পাবে, তুমি প্রাইভেটে পাবে, তুমি যে কোনো জায়গাতে, ঠিক আছে, তুমি বিভিন্ন রকম কিন্তু অপশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো জিএনএমের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেকটা বেশি। আর জিএনএমের থেকেও যদি বেশি বলো তাহলে কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আরও একটু বেশি সুযোগ সুবিধা থাকে। ওকে, তাহলে এএনএমের যতটুকু আছে তার থেকে জিএনএম বেশি, জিএনএমে যতটা তার থেকে একটু বেশি বিএসসি নার্সিং। সবগুলোরই ভ্যালু একই, কিন্তু পড়াশোনার দিক থেকে বলো বা বিভিন্ন জায়গা থেকে বলো, একটু কিন্তু পদোন্নতি বেশি দেখা যায় বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, তার থেকে একটু কম জিএনএম নার্সিং, তার থেকে একটু কম এএনএম নার্সিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। বাট কোনোটা ছোটো নয়, আমি কাউকে ছোটো করছি না বা কোনো প্রফেশনকে ছোটো করছি না, বাট এটা তোমাদের জানানোর জন্য বললাম, ঠিক আছে। তো যদি কারোর লক্ষ্য থাকে যে না আমি এএনএম করবো, অনেক স্টুডেন্ট না শুধুমাত্র এএনএমের পিছনে ছোটে যে না আমি শুধু স্যার এএনএমই করবো, জিএনএম পেলেও করবো না, কারণ আমার এএনএমের লক্ষ্য। এমন কি তোমাদের বলে রাখি অবাক করা তথ্য, জিএনএম নার্সিংয়ের সুযোগ পাওয়ার পরও অনেক স্টুডেন্ট কিন্তু ছেড়ে দিয়ে, তুমি কমেন্টটা পেয়েও যাবে এখনও হয়তো, ছেড়ে দিয়ে নেক্সট ইয়ারের জন্য আবার এএনএম নার্সিংয়ের জন্য চেষ্টা করছে, প্রিপারেশন নিচ্ছে, তোমাদের সাথে হয়তো পরীক্ষা দেবে, এরকম আছে। এটা অবাক লাগলেও এটা সত্যি বেশি ট্রেন্ড কিন্তু রয়েছে এএনএমে, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট কিন্তু ওই জন্য এএনএমে কম্পিটিশানটা দিন দিন প্রচুর হারে কিন্তু বৃদ্ধি হচ্ছে। ওকে, আর জিএনএম নার্সিং ক্ষেত্রে অবশ্যই আছে কম্পিটিশান, সবগুলোই ভালো, কিন্তু জিএনএম নার্সিংয়ের থেকে এএনএমেতে বেশি মানে কম্পিটিশানটা রয়েছে, ঠিক আছে। এটা তোমাদের জানিয়ে রাখলাম। এবার বলে রাখি যে বাস্তব যে তিক্ত অভিজ্ঞতা কেন বললাম, এখানে না অনেক স্টুডেন্টরা ভাবে যে দেখা গেল গভর্নমেন্ট আমার থেকে কোনো সিনিয়র দিদি বা দাদা আছে, তারা পাচ্ছে না, আমি কি করে পাবো, ঠিক আছে। এই ধরনের কিছু জায়গা আছে, তোমাদের প্রচুর কোশ্চেন থাকে, স্যার ওরাই তো পায়নি, আমি কী করে পাবো। আর দেখো খোঁজ নিয়ে যে ও হয়তো বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং করছে ব্যাঙ্গালোর থেকে গিয়ে করলে, বা বাইরে জায়গা থেকে যারা করেছে না, হয়তো সেটা কলেজটা আইনসি অ্যাপ্রুভালই পায়নি, তো তারা বসে থাকবে না, তো কী করবে। যেটা ধরো সরকার অনুমোদিত যদি প্রাপ্ত কোনো কলেজ না হয়, সেক্ষেত্রে সে কোর্স করলো কি না করলো কোনো ব্যাপার নয়, ওটা ফালতুই হয়ে গেল, ঠিক আছে। তো ওগুলো দেখলে হবে না, তোমাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে যে আমি পাবো, আমাকে পেতে হবে, আমার চাকরি ও পাই দেবে না, ঠিক আছে। তোমার খাবার তোমাকে নিজেকে জোগাড় করতে হবে, রুজি রোজগার তোমাকে করতে হবে, কেউ তোমাকে করে দেবে না, ঠিক আছে। তো কে পেয়েছে কে পায়নি সেই ভরসায় থাকবে না। আর তোমাদের বলে রাখি, পায়নি যেমন তুমি একটা উদাহরণ দিতে পারো, পেয়েছে এরকম তুমি 1000টা উদাহরণ পেয়ে যাবে। তুমি নিজেই খোঁজ নিয়ে দেখো কতজন এরকম আছে, কত জিএনএম নার্সিং এরকম করে এসেছে, তারা কিন্তু পেয়েছে। হ্যাঁ, এবার দিন দিন কম্পিটিশান বাড়ছে, এটা তোমাদেরকে এখনই বলে রাখি। জিএনএম এনএম নার্সিং বলো, মানে জেনপাই বিএসসি নার্সিং কথা বলো, দিন দিন কিন্তু কম্পিটিশান বাড়ছে, এটা একদম তোমাদের বাস্তবতা। তার প্রধান কারণ বলে রাখি, ভ্যাকেন্সি বেরোচ্ছে কিন্তু লাগাতার যে বেরোচ্ছে সেটা কিন্তু নয়, কখনো কখনো দেখা যাচ্ছে একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে, মানে একটা লং প্রসেস হয়ে যাচ্ছে, সময়টা লেগে যাচ্ছে বেশি। তার জন্য কিন্তু যে আপকামিং যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে, ওরাও আছে, আবার যারা ধর পাস আউট হয়ে গেছে 2-1 বছর ধরে বসে আছে ওরাও আছে, যার জন্য কিন্তু কম্পিটিশানটা বাড়ছে চিরকালই। কিন্তু
আগে এতটা ছিল না, আগে যারা নার্সিং ট্রেনিং করতো সঙ্গে সঙ্গে পেয়ে যেত। অন্যান্য ক্ষেত্রেও তাই। আগে আমরা শুনতাম না, বাবা মা যারা ছিল তারা বলতো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চাকরি নিয়ে যেত, পুলিশের চাকরির ক্ষেত্রে বলো, আর্মির ট্রেনিংয়ের ক্ষেত্রে বলো। তো সেগুলো আগে ছিল। এখন সেটা অনেকটা পরিবর্তন হচ্ছে, যেহেতু স্টুডেন্ট সংখ্যা এত বাড়ছে, সবাই নার্সিং ট্রেনিং করে নিচ্ছে। মেয়েরা দেখো, তোমরা খোঁজ নিয়ে দেখবে প্রতিটা বাড়িতে হয়তো এরকমভাবে নার্স তৈরি হচ্ছে। দেখো, নার্সিং স্টুডেন্ট তৈরি হচ্ছে প্রতিটা বাড়িতে, কিন্তু ভালো নার্স কজন আছে তাই বলো? যারা একদম ভালোভাবে শিখেছে, যার মধ্যে নলেজ আছে, যার মধ্যে স্কিল আছে, এরকম কজন পাবে? তো তোমাকে আগে সেরকম স্কিলড একজন ট্রেনি হতে হবে, তারপর তুমি ভালো একটা কিছু আশা করবে। তো অবশ্যই লক্ষ্য রাখো যে আমাকে চাকরি পেতে হবে, কিন্তু তার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি কিছু তৈরিই হলাম না, আমি নিজেকে কিছুভাবে তৈরি করলাম না, আমি কী করে এক্সপেকটেশন করব? হ্যাঁ, এখানে অনেক আছে, অনেক দিদি থাকবে বা অনেক দাদা থাকবে, বলবে এই নার্সিং ফার্সিং করে কোনো লাভ নেই রে, সত্যি কথা, ফালতু বসে আছে, দেখ আমি এখন চাকরি পাইনি। ওরা ডিমোটিভেট করবে, ঠিক আছে? অন্য কোনো জায়গায় যাচ্ছে না কেন তাহলে? নার্সিং নিয়ে কেন বসে আছে? অন্য যাক, তাহলে টিচিং লাইনে যাক না কেন? সমস্ত জায়গাতে দেখবে কোথাও না কোথাও গিয়ে এরকম ডিমোটিভেটার কিছু কিছু ছেলে মেয়ে পাবে। তো ওদের কথা ধরলে হবে না, তোমাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক করো। আজকের মতো এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।